সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুরহানুদ্দিন বিজনেসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা হিসাব সমীকরণে ঢাকা বোর্ড 2024 সালের কোয়েশ্চনটি সলভ করব। তবে সলভিং এ যাওয়ার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না দ্রুত সাবস্ক্রাইব করে নিবা এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবা। ওকে, আমরা প্রথম কোয়েশ্চেনটা দেখি। বলা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তার মানে আমাদেরকে প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করতে বলেছেন। এখন প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক যে সম্পদ থাকে ওখান থেকে আমরা প্রারম্ভিক দায়গুলো বাদ দিয়ে দিব। যদি বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের জন্য প্রারম্ভিক মূলধন। সো আমরা প্রারম্ভিক মূলধন বের করব। তাহলে আমরা বের করব প্রারম্ভিক মূলধন। এখন দেখেন, প্রারম্ভিক মূলধন বের করার জন্য আমরা প্রথমে পড়া শুরু করি। মিস হাওয়া একজন স্থপতি। 1 জানুয়ারি 2023 তারিখে তিনি নগদ 60,000 টাকা, 20,000 টাকার আসবাবপত্র এবং 15,000 টাকা ঋণ নিয়ে একটি সেবা ফার্ম শুরু করেন। ঠিক আছে, তাহলে দেখেন তিনি ব্যবসাটা শুরু করেছেন কিভাবে। আমরা ইতিমধ্যে জেনেছি ব্যবসার পকেট কিন্তু হচ্ছে দুইটা। ওকে, একটা পকেট হচ্ছে ক্যাশ পকেট আর একটা হচ্ছে ব্যাংক পকেট। ওকে, দুইটা পকেট থাকে ব্যবসার, এর বাইরে কোনো পকেটে ব্যবসা টাকা রাখতে পারে না। সো মিস হাওয়া এই স্থপতি সাহেব ব্যবসাটা শুরু করার সময় তিনি নগদে নিয়ে এসেছেন 2023 সালে 1 জানুয়ারি 60,000 টাকা। তাহলে নগদ টাকা ব্যবসার জন্য কি সম্পদ, তাহলে নগদ টাকা হচ্ছে ব্যবসার জন্য সম্পদ। তাহলে 60,000 টাকা হচ্ছে সম্পদ। এরপর বলা হচ্ছে 20,000 টাকার আসবাবপত্র। তার মানে ব্যবসায়ী 20,000 টাকা আসবাবপত্র আনয়ন করেছে। তাহলে এর ফলে ব্যবসায়ী কিন্তু আসবাবপত্র নামক সম্পদ কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। সো আসবাবপত্র হচ্ছে সম্পদ। তাহলে আমরা সম্পদ হিসাবে এটাকে লিপিবদ্ধ করি। দেখেন, তাহলে 20,000 টাকার আসবাবপত্র নিয়ে এসেছেন। এরপরে বলতেছে 15,000 টাকার ঋণ নিয়ে। আচ্ছা, 15,000 টাকা ঋণ নিয়েছে, যার কাছ থেকে ধার নিয়েছে। আমি কারো কাছ থেকে যদি 15,000 টাকা ধার নিই, ঠিক আছে, এটা আমার জন্য দায়। কিন্তু 15,000 টাকা যে ধার নিয়েছি, এই 15,000 টাকা তো আমার কাছে এসেছে, কারণ ওর কাছ থেকে ধার নিয়েছি মানে নগদ টাকা এসেছে। তাহলে নগদ টাকাগুলো আমি রেখেছি কোথায়, এই যে ক্যাশ বাক্সে 15,000 টাকা। তাহলে ক্যাশ বাক্সে আমার নগদের রক্ষিত নগদের পরিমাণ কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে ওই নগদ টাকাও আমার জন্য কি সম্পদ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি নগদ ঋণ 15,000 টাকা। ওকে, তার এরপর আমার আর কোনো সম্পদ নেই। তাহলে সম্পদের পরিমাণ টোটাল কত, 80,000, 95,000 টাকা। এখন দেখেন, এই যে 15,000 টাকা যে ঋণ নিয়েছে, এই ঋণটা যার কাছ থেকে নিয়েছে ওই মানুষকে কি পরিশোধ করতে হবে না? অবভিয়াসলি একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে পরিশোধ করে দিতে হবে। তাহলে যার কাছ থেকে আমি ধার নিয়েছি তার কাছে মিস হাওয়া কি বদ্ধ, দায়বদ্ধ। তার মানে মিস হাওয়ার দায় হচ্ছে 15,000 টাকা, যেটা তিনি অন্যজনের কাছ থেকে ধার হিসাবে নিয়েছেন। সো আমরা প্রারম্ভিক যে সম্পদ পেয়েছি ওখান থেকে ধারটা কি করে দিব, মাইনাস করে দিব। ওকে, সো আমরা বাদ দিয়ে ফেলতে পারি ঋণ 15,000 টাকা। তাহলে আমরা যদি বাদ দিয়ে ফেলি তাহলে আমাদের আর থাকে 80,000 টাকা। ওকে, তাহলে এই 80,000 টাকায় হচ্ছে মূলত আমার জন্য প্রারম্ভিক মূলধন। ওকে, এটাই হচ্ছে আমাদের কি প্রারম্ভিক মূলধন। ওকে, তাহলে প্রারম্ভিক মূলধন হচ্ছে কত, 80,000 টাকা। তাহলে আমাদেরকে প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করতে বলেছে। তো আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করেছি। ওকে, দেন এরপরের কোয়েশ্চেন কি বলেছে, বলা হচ্ছে লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। তার মানে উপরিক্ত যে লেনদেনগুলো উদ্দীপকে দেওয়া আছে প্রত্যেকটি ট্রানজাকশনে আমাদেরকে জাবেদা করতে বলা হয়েছে। সো আমরা জাবেদা করব। এখন দেখেন, প্রথম ট্রানজাকশনটা বলা হচ্ছে মিস হাওয়া একজন স্থপতি 1 জানুয়ারি 2023 তারিখে নগদ 60,000 টাকা, 20,000 টাকার আসবাবপত্র ও 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসাটা শুরু করেছেন, যেখান থেকে আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণটা বের করেছি। আচ্ছা, নগদ 60,000 টাকা নিয়ে যে ব্যবসা শুরু করেছেন, তাহলে ব্যবসার ক্যাশ বাক্সে কত টাকা এসেছে, নগদ 60,000 টাকা।
নগদ ৬০০০ টাকা এসেছে, ঠিক আছে, এটার সাথে সাথে ১৫,০০০ টাকা যে কারো কাছ থেকে ঋণ নিয়েছে, ধার নিয়েছে, তাহলে ওই টাকাটাও কি নগদে আসে নাই? এসেছে। তাহলে ক্যাশ বাক্সে ৬০,০০০ টাকা মালিক কর্তৃক এনেছে আর ১৫,০০০ টাকা ঋণ বাবদ এসেছে। তাহলে টোটাল ক্যাশ বাক্সে জমাকৃত অর্থের পরিমাণ কত হয়েছে? ৭৫,০০০ টাকা। তাহলে নগদ টাকা ব্যবসার জন্য কি? সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে আমরা কি করব? ডেবিট করব। তাহলে আমরা ১ নম্বর চাবিতে লিখতে পারি নগদান হিসাব ডেবিট ৭৫,০০০ টাকা। ওকে, দেন এরপর বলা হচ্ছে ২০,০০০ টাকার আসবাবপত্র। তার মানে ব্যবসায়ী ২০,০০০ টাকার আসবাবপত্র আনয়ন করা হয়েছে। আচ্ছা, ব্যবসায়ী যদি ২০,০০০ টাকার আসবাবপত্র আনয়ন করা হয়, ব্যবসায়ী আসবাবপত্র নামক সম্পদ কি হয়? বৃদ্ধি পায়। তাহলে ব্যবসায়ী আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে কত? ২০,০০০। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে আসবাবপত্র হিসাব কি হবে? ডেবিট হবে। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট ২০,০০০ টাকা। দেন এরপর হচ্ছে ১৫,০০০ টাকা ঋণ। তাহলে ঋণটা আমাদেরকে নগদে দিয়েছে, আমার নগদ ক্যাশ বাক্সে বেড়েছিল নগদ টাকার পরিমাণ, সেজন্য সম্পদ বাড়ছে, সেজন্য আমরা ডেবিট করেছি। এখন দেখেন, যার কাছ থেকে আমি ঋণ নিয়েছি ওই মানুষকে ঋণকৃত অর্থগুলা কি পরিশোধ করতে হবে না? অবভিয়াসলি হবে। তার মানে যার কাছ থেকে আমি ধার গ্রহণ করেছি, মিস হাওয়া ওই মানুষটার কাছে, ওই পক্ষের কাছে কি বদ্ধ? দায়বদ্ধ। তাহলে তার দায়ের পরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা লিখতে পারি ঋণ হিসাব ক্রেডিট ১৫,০০০ টাকা। এখন আমরা ইতিমধ্যে দেখেছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে ৮০,০০০ টাকা। তার মানে এই প্রারম্ভিক মূলধনগুলা কে ব্যবসাতে দিয়েছে? মিস হাওয়া। তাহলে ব্যবসায়ী কি মিস হাওয়ার মূলধনের পরিমাণ, অধিকারের পরিমাণ, সত্ত্বের পরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, মূলধন বাড়লে কি হয়? ক্রেডিট হয়। ওকে, কারণ দেখেন এখানে টোটাল অ্যাসেটস এর পরিমাণ হচ্ছে ৯৫,০০০, তার মধ্যে ১৫,০০০ টাকা হচ্ছে ধার। ওকে, তাহলে আমার ৯৫,০০০ টাকা অ্যাসেটস এর মধ্যে যদি ১৫,০০০ টাকা আমি দায়ী থাকে, তাহলে বাকি ৮০,০০০ টাকার মালিককে? মালিক নিজেই। তাহলে মালিক ব্যবসাতে যা কিছু দেয় তা কিছু হচ্ছে কি? মূলধন। তাহলে মূলধন বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা লিখতে পারি মূলধন হিসাব ক্রেডিট। ওকে, তাহলে আমরা ১ নম্বর চ্যাপ্টারটা দিয়েছি। দেন ২০২৩ সালে জানুয়ারি ২ তারিখে বলা হচ্ছে ধারে সেবা প্রদান ২০,০০০ টাকা। আচ্ছা, আপনি সেবা প্রদান করেছেন, ধারে করেন নগদে করেন ডাজন্ট ম্যাটার, সেবা তো দিয়েছেন। আচ্ছা, সেবা বাবদ আপনি কত টাকা আয় করেছেন? ২০,০০০ টাকা। তাহলে সেবা বাবদ আয় যে বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা লিখতে পারি ২ নাম্বার যে সেবা আয়, সেবা আয় ক্রেডিট ২০,০০০ টাকা। আচ্ছা, সেবা দিয়েছেন, সেবা আয় বৃদ্ধি পেয়েছে, সেই জন্য সেবা আয়কে ক্রেডিট করলাম, ঠিক আছে। তবে সেবাটা আপনি কিভাবে দিলেন? বলা হচ্ছে ধারে দিয়েছেন। তাহলে মিস হাওয়া যে কাউকে ধারে সেবা দিয়েছে, যাকে সেবাটা দিয়েছে তার কাছ থেকে কি ভবিষ্যতে অর্থ পাবে না? অবভিয়াসলি পাবে। আচ্ছা, আমরা যদি কারো কাছ থেকে অর্থ পাই, সে যদি ভবিষ্যতে আমাকে অর্থ ভবিষ্যতে দেয়, পরিশোধ করে আমাকে, তাহলে সেক্ষেত্রে সে আমাকে, যেহেতু ভবিষ্যতে সে টাকা দিবে, সে হচ্ছে আমার দেনাদার। তাহলে দেনাদার কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে দেনাদার আমাদের জন্য কি? সম্পদ। সম্পদ বাড়লে কি করব? ডেবিট করব। তাহলে আমরা দেনাদার হিসাবও লিখতে পারি অথবা প্রাপ্য হিসাবও লিখতে পারি। তাহলে আমরা লিখি প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট ২০,০০০ টাকা। দেন এরপর বলা হচ্ছে জানুয়ারি ৫ বলা হচ্ছে ধারের সাপ্লাইস ক্রয় ১,০০০ টাকা। সাপ্লাইস কি? মণিহারির আধুনিক টার্মস ধরতে পারেন, বা অফিস সরঞ্জাম প্লাস মণিহারি, এই দুইটার কম্বিনেশন হচ্ছে সাপ্লাইস। তাহলে সাপ্লাইস হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি? সম্পদ। তাহলে আপনি যদি ৫,০০০ টাকা সাপ্লাইস ক্রয় করেন, ১,০০০ টাকা সাপ্লাইস ক্রয় করেন, তাহলে আপনার ব্যবসায় সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কত টাকা? ১,০০০ টাকা। তাহলে সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে আমরা লিখতে পারি ৫ তারিখ সাপ্লাইস হিসাব ডেবিট, সাপ্লাইস হিসাব ডেবিট ১,০০০ টাকা। আচ্ছা, আপনি যে সাপ্লাইস ক্রয় করেছেন, কিভাবে ক্রয় করেছেন? ধারে ক্রয় করেছেন। আচ্ছা, যার কাছ থেকে আপনি ধারে বাকিতে পণ্য ক্রয় করেছেন, সাপ্লাইস ক্রয় করেছেন, সেই ব্যক্তিকে আপনার কাছে টাকা পায় না? অবভিয়াসলি
পাবে, তাহলে এই অর্থ আপনাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে। তাহলে যার কাছ থেকে ক্রয় করেছেন তার কাছে আপনি কি বদ্ধ? দায়বদ্ধ। তার মানে আপনার দায় কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। যেহেতু সে ভবিষ্যতে আপনার কাছে টাকা পাবে, সে হচ্ছে আপনাকে পাওনাদার। তার মানে পাওনাদার নামক দায় কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা লিখতে পারি প্রদেয় হিসাব। পাওনাদারের আধুনিক নাম হচ্ছে কি? প্রদেয় হিসাব। ওকে, তাহলে প্রদেয় হিসাব হচ্ছে ক্রেডিট 1000 টাকা। দেন এরপর বলা হচ্ছে 16 তারিখ জানুয়ারির ভাড়া প্রদান 3000 টাকা। তার মানে আপনি যে অফিসটা ইউজ করতেছেন সেই অফিসের ভাড়া বাবদ কত টাকা প্রদান করেছেন? 3000 টাকা প্রদান করেছেন। আচ্ছা, আপনি যে ভাড়া বাবদ 3000 টাকা প্রদান করলেন, এই ভাড়াটা আপনার জন্য কি? খরচ। তাহলে খরচ বাবদ প্রদান করেছেন, তাহলে এই খরচটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে খরচ বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে 16 তারিখ, তাহলে ভাড়া হিসাব ডেবিট 3000 টাকা। আচ্ছা, আপনি যে 3000 টাকা ভাড়া দিয়েছেন, খরচ বৃদ্ধি পেয়েছে, সেজন্য খরচকে ডেবিট করলেন, ঠিক আছে। কিন্তু এই 3000 টাকা যে আপনি তাকে পে করেছেন, এর ফলে আপনার ব্যবসায় রক্ষিত নগদ অর্থের পরিমাণ কি হয়েছে? কমে গেছে, যেহেতু তাকে দিয়ে দিয়েছেন। তাহলে রক্ষিত নগদ অর্থ আপনার জন্য কি ছিল? সম্পদ। তাহলে সম্পদ যেহেতু কমে গিয়েছে, তাহলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে কি হিসাব? নগদান হিসাব ক্রেডিট 3000 টাকা। ওকে, দেন এরপর হচ্ছে 31 তারিখ, বলা হচ্ছে ঋণ পরিশোধ 4500 টাকা। তার মানে আপনি যার কাছ থেকে ঋণ গ্রহণ করেছেন, ওই 4500 টাকা, আপনি যার কাছ থেকে ঋণ নিয়েছেন, ঠিক তাকে 4500 টাকা ঋণ কি করে দিয়েছেন? পরিশোধ করে দিয়েছেন। আচ্ছা, যার কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন প্রথমে 15000 টাকা, তার কাছে আপনি কি বদ্ধ ছিলেন? দায়বদ্ধ। তার মানে ঋণের কারণে আপনার দায়বদ্ধতা বৃদ্ধি পেয়েছিল। এখন আপনি যখন 4500 টাকা ঋণ পরিশোধ করে দিয়েছেন, তাহলে আপনার দায়বদ্ধতা কি হয়েছে? কমে গেছে। তাহলে দায় কমে গেলে কি হয়? ডেবিট হয়। তাহলে আমরা লিখতে পারি 31 তারিখ ঋণ হিসাব ডেবিট 4500 টাকা। আচ্ছা, আপনি যে ঋণ পরিশোধ করলেন, কিভাবে করলেন? আপনার ব্যবসায় রক্ষিত নগদ অর্থ থেকে 4500 টাকা আপনি ঋণ পরিশোধ করে দিয়েছেন। তাহলে আপনার ব্যবসায় রক্ষিত নগদ অর্থের পরিমাণ কি হয়েছে? কমে গেছে। তাহলে রক্ষিত নগদ অর্থ আপনার জন্য কি ছিল? সম্পদ। তাহলে সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা লিখতে পারি নগদান হিসাব ক্রেডিট 4500 টাকা। ওকে, আমাদের সব যাবে দেওয়া শেষ। দেন এরপরের প্রশ্ন কি বলেছে দেখেন, বলা হচ্ছে টেবুলার ছকের মাধ্যমে, হকের হয়ে গেল, এটা টাইপিং মিস্টেক ছিল। বলা হচ্ছে টেবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তাহলে আমাদেরকে টেবুলার ছক বা বিবরণী ছক বা আধুনিক হিসাব সমীকরণ ছকের মাধ্যমে লেনদেনের প্রভাব দেখাতে বলেছেন। সো আমরা যখন টেবুলার ছক করতে যাব, তখন আমাদের একটা কথা সবসময় আমি বলি প্রত্যেকটা অঙ্কে, এটা হচ্ছে আমাদের একটা কথা মনে রাখতে হবে, দুইটা লাইন মনে রাখতে হবে। 1 নাম্বার লাইনটা হচ্ছে থাকলে সংযুক্ত করব। থাকলে কি করব? সংযুক্ত করব। যদি না থাকে তাহলে না থাকলে সৃষ্টি করব, নতুন করে ক্রিয়েট করব। ওকে, তাহলে দেখেন এই দুইটা লাইন কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা টেবুলার ছকের সম্পদ গণনা ছাড়া, দায় গণনা করা ছাড়া, মূলধন বা মালিকানা সত্ত্বের অংশগুলো গণনা করা ছাড়া সহজেই কিন্তু একবার উদ্দীপক পড়েই কিন্তু আমরা টেবুলার ছক তৈরি করতে পারবো। তাহলে থাকলে সংযুক্ত করব, না থাকলে সৃষ্টি করব। দেন আমরা টেবুলার ছকটা একটু তৈরি করি। এখন দেখেন টেবুলার ছকের জন্য আমরা একটা ঘর নিব। ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা একটা বার নিব, এই যে বার নিলাম। বারের মধ্যে আমরা যে অ্যাকাউন্টিং ইকুয়েশন রয়েছে, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, মৌলিক হিসাব বিজ্ঞান সমীকরণ যেটা রয়েছে, ওই সমীকরণটা আমরা লিখে ফেলবো। ওকে, ফাঁকা ফাঁকা করে লিখব অ্যাসেটস ইকুয়াল টু এল প্লাস ই অথবা ওই, আপনারা যেটা বলেন ওটাই লিখবেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন এই সমীকরণের কিন্তু কয়টা পাশ? 2টা পাশ। তাহলে আমরা সমীকরণটাকে 2 পাশে বিভক্ত করলাম। এরপরে আমরা এখানে একটা তারিখ নিব, কারণ তারিখ অবশ্যই থাকতে হবে। এরপরে দেখেন এইখানে আপনি একটা সাব রো নিবেন, সাব রো নিয়েছেন, ঠিক আছে।
সাপ্রো নিলেন, সাপ্রো নিলাম। ওকে, এরপর আপনার কাজ শেষ। এরপর আমরা প্রশ্ন পড়ব, দেন সমাধান করব। 1 তারিখ, মিস হাওয়া একজন স্থপতি। 1 জানুয়ারি 2023 তারিখে তিনি নগদ 60,000 টাকা, 20,000 টাকার আসবাবপত্র, 15,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা একটি সেবা ফার্ম শুরু করেন। তাহলে আপনি যে 60,000 টাকা নগদ টাকা আপনার টাকা ব্যবসায় নিয়ে আসছেন এবং 15,000 টাকা যে ঋণ নিয়েছেন, তার ঋণটাও তো নগদে নিয়েছেন, ঠিক না? তাহলে আপনার ক্যাশ বাক্সে কত টাকা বৃদ্ধি পেয়েছে? 75,000 টাকা। ওকে, কত টাকা বৃদ্ধি পেল? 75,000 টাকা। তাহলে 75,000 টাকা যে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা আপনার ব্যবসার জন্য কি সম্পদ, তাহলে নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। এখন সমীকরণের কোথায় হচ্ছে সম্পদ দিয়ে আছে? এটাই হচ্ছে সম্পদ, অ্যাসেটস। এখন অ্যাসেটস পাশে আসলাম। এখন দেখেন তো এই পাশে নগদ নামক কোন সম্পদ কি আছে? নাই। যদি না থাকে তাহলে আমরা কি করব? সৃষ্টি করব। তাহলে আমরা নগদ নামক একটা কলাম সৃষ্টি করলাম। তাহলে টোটাল নগদ বৃদ্ধি পেয়েছে কত? 75,000 টাকা। যেহেতু বৃদ্ধি পেয়েছে সেই জন্য বাড়াই দিলাম 1 তারিখ 75,000 টাকা। এরপর বলা হচ্ছে 20,000 টাকার আসবাবপত্র। তার মানে ব্যবসায় আপনি 20,000 টাকার আসবাবপত্র আনয়ন করেছেন। আচ্ছা, 20,000 টাকা আসবাবপত্র আনার কারণে ব্যবসায় কি 20,000 টাকার আসবাবপত্র বৃদ্ধি পায় নাই? পেয়েছে। তাহলে ব্যবসায় আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা। তাহলে আমরাও বাড়িয়ে দিব, যেহেতু বৃদ্ধি পেয়েছে আমরা তার কমিয়ে দিতে পারবো না, যেরকমটা হয়েছে আমরা সেরকমটা করবো। ওকে, তাহলে অ্যাসেটস পাশে গেলাম। এখানে দেখেন তো আসবাবপত্র নামক কোন সম্পদ কি দিয়ে আছে? নাই। না থাকলে কি করব? সৃষ্টি করব। না থাকলে কি করব? সৃষ্টি করব। তাহলে নাম হচ্ছে আসবাবপত্র। ওকে, তাহলে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা। এখন এখানের মধ্যে দেখেন আপনি যে ঋণ নিয়েছেন 15,000 টাকা, এই যে 15,000 টাকা ঋণ নিলেন। আচ্ছা, যার কাছ থেকে আপনি 15,000 টাকা ঋণ নিয়েছেন, এটাকে একেবারেই টাকাটা আপনাকে দিয়ে দিল, নাকি 15,000 টাকা ধার যে নিয়েছেন, যার কাছ থেকে নিয়েছেন তার কাছে আপনি কি বদ্ধ হলেন? দায়বদ্ধ হলেন। তার মানে ঋণের ফলে আপনার দায় বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরাও বাড়িয়ে দিব। দায় যেহেতু বৃদ্ধি পেয়েছে ঋণের ফলে, তাহলে আমরাও বাড়িয়ে দিব। আমরা এর বিপরীতে কোনো কিছু করতে পারবো না। বাড়ছে মানে বাড়াই দিব, শেষ। ওকে, তাহলে এখানে লাইবিলিটি কোনটা? এই যে এল। তাহলে এল পাশে গেলাম। কোন নামক দায় বৃদ্ধি পেয়েছে? ঋণ। এখন ঋণ নামক কোনো দায় কি এখানে আছে আগে থেকে? নাই। না থাকলে কি করব? সৃষ্টি করব। তাহলে আমরা এখানে ঋণের জন্য একটা কলাম সৃষ্টি করলাম। তাহলে কত টাকার ঋণ বৃদ্ধি পেয়েছে? 15,000 টাকা। বাড়িয়ে দিলাম। ওকে, তাহলে দেখেন আমার সম্পদ হচ্ছে 95,000, তার মধ্যে দায় হচ্ছে 15,000। তাহলে বাকি 80,000 টাকা ব্যবসার শুরুতে কে দিয়েছেন? এগুলো কার সত্ত্ব? এগুলো হচ্ছে মালিকের সত্ত্ব। তার মানে ব্যবসায় টোটাল অ্যাসেটস আপনার বর্তমানে আছে। বর্তমানে ব্যবসাটা শুরু করার সময় নিয়ে এসেছেন 95,000 টাকা, তার মধ্যে 15,000 টাকা মানুষের কাছ থেকে ধার নিয়েছেন, ঋণ নিয়েছেন। তাহলে বাকি 80,000 টাকা কে দিয়েছে? বাকি 80,000 টাকা দিয়েছে মিস হাওয়া। তাহলে মিস হাওয়া হচ্ছে এই সেবা ফার্মের একজন মালিক। তাহলে মালিক ব্যবসায় যা দেয় তা কি? মূলধন। তাহলে মূলধন বৃদ্ধি পেয়েছে কত? 80,000। আমরা জানি মূলধন বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কি হয়? বাড়ে। ওকে, সো আমরা কি করে দিব? বাড়িয়ে দিব। এখন মালিকানা সত্ত্ব পাশে গেলাম। এখানে দেখেন তো মূলধন নামক কোনো অপশন আছে? নাই। না থাকলে কি করব? সৃষ্টি করব। এই যে সৃষ্টি করলাম। মূলধন কত টাকা? 80,000 টাকা। দেখেন 1 তারিখের লেনদেন শেষ। দেন 2 তারিখ কি বলেছে? বলেছে 2023 জানুয়ারি 2 তারিখে বলেছে ধারে সেবা প্রদান 20,000 টাকা। আচ্ছা, আপনি সেবা প্রদান করেছেন। আচ্ছা, সেবা প্রদান করেছেন কয় টাকা? 20,000 টাকা। আচ্ছা, সেবা দেওয়ার কারণে আপনার আয় কি হয়? বৃদ্ধি পায়। তাহলে আপনি নগদে বা ধারে যেভাবেই হোক আপনি সেবা তো প্রদান করেছেন। তাহলে 20,000 টাকা সেবা প্রদান করার সাথে সাথে আপনার ব্যবসায়ে সেবা আয় নামক আয় বৃদ্ধি পেয়েছে কয় টাকা? 20,000 টাকা। আচ্ছা, আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কি হয়? বাড়ে। তো বাড়লে আমরা বাড়াই দিব। এখন মালিকানা সত্ত্ব পাশে গেলাম, ঠিক আছে? গিয়ে আমরা 20,000 টাকা আয় বৃদ্ধি পেয়েছে, আয়ের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, সেজন্য বাড়াই দিলাম। ওকে, বাড়াই দিলাম। এখন দেখেন এই সেবাটা আপনি কিভাবে দিলেন? বলা হচ্ছে ধারে দিয়েছেন। আচ্ছা, আপনি যদি ধারে সেবা দেন তাহলে যাকে সেবা দিয়েছেন তার কাছ থেকে ভবিষ্যতে কি টাকা পাবেন না? অবভিয়াসলি পাবেন। সে ভবিষ্যতে আপনাকে টাকা দিবে। তাহলে দিবে মানে হচ্ছে দেনাদার। তাহলে দেনাদার আপনার জন্য কি? সম্পদ। ওকে, তাহলে দেনাদার নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা। আচ্ছা, দেখেন তো অ্যাসেটস পাশে আসলাম। এখানে প্রাপ্য হিসাব বা দেনাদার নামক কোনো অপশন আছে? নাই। না থাকলে কি করব? সৃষ্টি করব। তাহলে যেহেতু নাই আমরা সৃষ্টি করলাম দেনাদার বা
প্রাপ্য হিসাব। ওকে, কয় টাকার দেনাদার বৃদ্ধি পেয়েছে? 20,000 টাকা। ওকে, তাহলে আমাদের এই ট্রানজেকশনটাও শেষ। এটা হচ্ছে 2 তারিখ। দেন এরপর বলা হচ্ছে ধারে সাপ্লাইজ ক্রয় 1,000 টাকা। তার মানে আপনি বাকিতে সাপ্লাইজ ক্রয় করেছেন 1,000 টাকা। আচ্ছা, বাকিতে কি ক্রয় করেন, নগদে ক্রয় করেন, ডাজন্ট ম্যাটার। কি ক্রয় করেছেন? সাপ্লাইজ। আচ্ছা, সাপ্লাইজ ব্যবসায়ের জন্য কি? সাপ্লাইজ ব্যবসার জন্য কি? সম্পদ। তাহলে আপনি 1,000 টাকা সাপ্লাইজ ক্রয় করার কারণে আপনার ব্যবসায় 1,000 টাকার সম্পদ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে সম্পদ যদি বাড়ে আপনি কমাই দিতে পারবেন না, আপনিও বাড়াই দিবেন। কোন নামক সম্পদ বাড়ছে? সাপ্লাইজ নামক। তাহলে অ্যাসেটস পাশে গেলাম, দেখেন তো এখানে সাপ্লাইজ নামক কোনো সম্পদ আছে কিনা? নাই। না থাকলে কি করব? সৃষ্টি করব। তাহলে আমরা লিখতে পারি সাপ্লাইজ। কত টাকা সাপ্লাইজ বৃদ্ধি পেয়েছে? 1,000 টাকা বাড়াই দিলেন। এখন এই সাপ্লাইজটা আপনি কিভাবে ক্রয় করেছেন? দেখেন, ধারে ক্রয় করেছেন। আচ্ছা, ধারে যদি আপনি সাপ্লাইজ ক্রয় করেন, যার কাছ থেকে ক্রয় করেছেন সে কি আপনার কাছে টাকা পাবে না? আপনি কি তার কাছে দায়বদ্ধ না? অবভিয়াসলি দায়বদ্ধ। তাহলে সেই যেহেতু ভবিষ্যৎ আপনার কাছে টাকা পাবে মানে হচ্ছে কি? পাওনাদার। ওকে, তাহলে পাওনাদার নামক দায় কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বাড়াই দিব। তাহলে দায় পাশে গেলাম, এখানে পাওনাদার নামক কোনো দায় আছে কিনা দেখেন তো। নাই। না থাকলে কি করব? সৃষ্টি করব। তাহলে আমরা পাওনাদার নামক একটা দায় সৃষ্টি করলাম। তাহলে পাওনাদার। তাহলে কত টাকা? 1,000 টাকা। তাহলে এটাও গেল। তাহলে এটা হচ্ছে কয় তারিখ? 5 তারিখ। দেন এরপর বলা হচ্ছে ভাড়া প্রদান 3,000 টাকা। তার মানে আপনি যে অফিস ইউজ করেছেন সেই অফিসের ভাড়া বাবদ 3,000 টাকা পে করেছেন। আচ্ছা, আপনি যে ভাড়া বাবদ 3,000 টাকা দিয়েছেন, তাহলে ভাড়া আপনার জন্য কি? খরচ। তাহলে 3,000 টাকা খরচ দিয়েছেন। তাহলে যদি আপনি খরচ ব্যবসা থেকে 3,000 টাকা পে করেন, ভাড়া বাবদ দেন, তাহলে খরচ বৃদ্ধি পেয়েছে। তাহলে খরচ বাড়লে মালিকের সত্ত্ব বা অধিকার ব্যবসায় কি হয়ে যায়? কমে যায়। তাহলে মালিকানা সত্ত্ব কমলে আমরা কমাই দিব। তাহলে অনার সিকিউরিটির পাশে গেলাম, 3,000 টাকা কি হয়েছে? ভাড়া বাবদ পে করেছে, সেই জন্য আপনার খরচ হয়েছে। খরচ হওয়ার কারণে আপনি মালিকের সত্ত্ব কি হয়েছে? কমে গেছে। তাহলে কমে গেছে মানে আপনি কি করে দিবেন? কমাই দিবেন। কয় টাকা? 3,000 টাকা কমছে, কমাই দিলাম। ওকে, এখন এই যে 3,000 টাকা ভাড়া বাবদ যে আপনি পে করলেন, এই টাকাটা কোত্থেকে পে করলেন? ব্যবসার ক্যাশ বাক্স থেকে। আচ্ছা, ব্যবসার ক্যাশ বাক্স থেকে যদি আপনি 3,000 টাকা পে করে দেন, তাহলে ব্যবসার যে ক্যাশ বাক্সের রক্ষিত অর্থগুলো ছিল, এগুলো আপনার জন্য কি ছিল? সম্পদ। তাহলে নগদ নামক সম্পদটা কি হয়েছে? কমে গেছে, কারণ আপনি 3,000 টাকা ভাড়া দিয়ে দিয়েছেন নগদে। ওকে, তাহলে সম্পদ পাশে গেলাম, নগদ নামক অপশন আছে কিনা দেখেন তো। এই যে আছে। থাকলে কি করব বলছি? সংযুক্ত করব। তাহলে নগদ টাকা হ্রাস পেয়েছে, সেজন্য কমিয়ে দিয়েছি। ওকে, তাহলে এই ট্রানজেকশনটাও শেষ। তাহলে এটা হচ্ছে কয় তারিখ? 16 তারিখ। দেন জানুয়ারি 31-এ বলতেছে ঋণ পরিশোধ 4,500। তার মানে আপনি ব্যবসা শুরুকালীন সময়ে যে 15,000 টাকা ঋণ নিয়েছেন, ওখান থেকে 4,500 টাকা ঋণ পরিশোধ করে দিয়েছেন। আচ্ছা, যার কাছ থেকে 15,000 টাকা ধার নিয়েছেন তাকে যদি 4,500 টাকা পরিশোধ করে দেন, তাহলে তার কাছে আপনি কি বদ্ধ ছিলেন? দায়বদ্ধ ছিলেন। এখন 4,500 টাকা দিয়ে দেওয়ার কারণে তাহলে আপনার দায়বদ্ধতা কি হয়েছে? আগের চেয়ে হ্রাস পেয়েছে। তাহলে যেহেতু হ্রাস পেয়েছে আপনি কমাই দিবেন। ওকে, তাহলে দায় পাশে গেলাম, ঋণ নামক অপশন আছে কিনা? নাই, আছে। তাহলে দায়বদ্ধতা কমছে, আপনি কি করে দিবেন? কমাই দিবেন 4,500। এখন এই ঋণের অর্থগুলা আপনি কিভাবে পরিশোধ করেছেন? এই যে ঋণ যে পরিশোধ করলেন 4,500, আপনার ক্যাশ বাক্সের রক্ষিত অর্থ থেকে 4,500 টাকা দিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনার ক্যাশ বাক্সের রক্ষিত 4,500 টাকা আপনার জন্য কি ছিল? সম্পদ। তাহলে সম্পদ যে 4,500 টাকা ক্যাশ বাক্স থেকে পরিশোধ করে দিয়েছেন, তাহলে নগদ নামক সম্পদ কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে নগদ নামক সম্পদ যদি হ্রাস পায়, তাহলে আপনি কি করবেন? প্লাস করবেন নাকি মাইনাস করবেন? অবভিয়াসলি মাইনাস করবেন। তাহলে সম্পদ পাশে গেলাম, নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে, সেই জন্য আমি মাইনাস করে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে 31 তারিখ। তাহলে দেখেন আমাদের ট্রানজেকশন কিন্তু শেষ। এখন আমরা কি করব? ইকুয়ালের আগ পর্যন্ত সম্পদের যোগফল করব। ঠিক আছে, এখানেও সেম, মুছে দিব এল প্লাস ই, যেহেতু দুইটা একসাথে, আমরা দুইটা একসাথে রাখবো। ওকে, এখন দেখেন আগে প্লাসগুলা করব। ওকে, তাহলে 75,000, 20,000, 95,000, 95 20 হচ্ছে 1,15,000, 1,16,000। তাহলে 1,16,000 হচ্ছে প্লাস ফিগার, এখান থেকে মাইনাস করব মাইনাস ফিগার। তাহলে 3,000, 4,500 হচ্ছে 7,500। তাহলে 7,500।
তাহলে 1,16,000 থেকে যদি আপনি 7,500 বাদ দিয়ে দেন তাহলে আর থাকে কত? 1,08,500। ওকে, দেন এখানেও আমরা প্লাস ফিগারগুলো আগে যোগ করবো। 15,000, 80,000, 95,000, 95 20 হচ্ছে 1,15,000, 1,16,000। তাহলে 1,16,000 মাইনাস ফিগারগুলো বাদ দিব, তাহলে 3,000, 4,000, 7,500, তাহলে 7,500 বাদ দিলাম। তাহলে আমাদের আর থাকে কত? 1,08,500 টাকা। তাহলে দেখেন তো সমীকরণের উভয় পাশ কি আছে? সমান আছে। তাহলে সমীকরণের উভয় পাশে যদি সমান থাকে তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশনটা রাইট আছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।